আজকে আমরা ক্লাস 10 গণিতের ক্লাস 10-এর অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করব। আগে জানতে হবে বৃত্তের স্পর্শক কী জিনিস। বৃত্তের স্পর্শক হলো বৃত্তের পরিধির ওপর কোনো বিন্দুতে, তো আমি অনেক রকম সরলরেখা আঁকতে পারি, তাই না? যেমন ধরে কথার কথা ধরে নাও, আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের এই বিন্দুতে আমি অনেক রকমের সরলরেখা আঁকতে পারি। এরকম একটা সরলরেখা আঁকতে পারি, ধরো এটাই যদি বিন্দুটা হয়, ঠিক আছে? এরকম একটা সরলরেখা আঁকতে পারি, এরকম একটা সরলরেখা আঁকতে পারি, এরকম অনেক সরলরেখা আঁকতে পারি। দেখো, যে কোনো সরলরেখায় আঁকি না কেন, সেটা কিন্তু যদি এটাও আঁকি, ধরে নাও কথার কথা, যে কোনো সরলরেখায় আঁকি না কেন, দেখো প্রত্যেকটা সরলরেখায় এই বিন্দু বাদেও এর পরিধির ওপর অন্য কোনো বিন্দুতে ছেদ করছে। শুধুমাত্র একটা এমন সরলরেখা পাবো, এই যে সরলরেখাটা নিচ্ছি, এই সরলরেখা কিন্তু বৃত্তের পরিধিতে আর কোনো বিন্দুতে কি ছেদ করেনি। অর্থাৎ বলা যায় এই সরলরেখাটা এমন একটা সরলরেখা যে সরলরেখা শুধুমাত্র এই বিন্দুটাকেই স্পর্শ করেছে, তাই এর নাম স্পর্শক। এই বিন্দুগুলো কিন্তু, এই সরলরেখাগুলো কিন্তু একটাও স্পর্শক নয়। কেন স্পর্শক নয়? তার কারণ এই সরলরেখাগুলো এই বিন্দু ছাড়াও অন্যান্য বিন্দুতেও কিন্তু স্পর্শ করেছে। বুঝতে পেরেছি? তাহলে স্পর্শক হলো এমন একটি সরলরেখা যে সরলরেখায় শুধুমাত্র বৃত্তের একটি মাত্র বিন্দুকে স্পর্শ করে। ঠিক আছে? সেটাই হচ্ছে আমার বৃত্তের স্পর্শক। এবার এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করতে গেলে আমাকে প্রথম যে উপপাদ্য 40 যেটা আছে, সেটা বলেছে বৃত্তের কোনো বিন্দুতে সাধারণ নির্বাচন। আমরা কীভাবে লিখেছিলাম উপপাদ্য বলেছিলাম, লেখার সিস্টেম: প্রথমে সাধারণ নির্বাচন, তারপর বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কন, তারপর প্রমাণ। তাহলে এই হিসাবে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমি একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তের এটা ধরেছি তার বিন্দু, মানে কেন্দ্র, এটা ধরে নিচ্ছি ও কেন্দ্র। এবার আমি কোনো একটা বিন্দুতে আগে স্পর্শক টানি, ধরে নিলাম এই সেই বিন্দু, সেই বিন্দু থেকে যদি আমি স্পর্শক টানি, এই হচ্ছে আমার স্পর্শক। স্কেল ছাড়া ইউজ করাতে একটু সামান্য তো হবেই গণ্ডগোল। এই হচ্ছে আমার সেই বিন্দু, এটা ধরলাম পি বিন্দু। এই পি বিন্দুতে আমি কি করলাম? এ বি স্পর্শক অঙ্কন করলাম। ওকে, এবার বলেছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, এই যে স্পর্শক এ বি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এবার স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ওপি। এরা পরস্পর লম্ব হবে, এটাই আমাকে এখানে প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করতে পারি? সবার প্রথমে কি করতে হয়? বিশেষ নির্বাচন লিখে দাও, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি লিখব? ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি একটি স্পর্শক। লিখে ফেলো আমার সাথে সাথে। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক। ক্লিয়ার? এবার তাহলে কি প্রমাণ করতে হবে? তাহলে পি বিন্দুতে স্পর্শক হবে, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব হবে। তাহলে ওপি হলো ব্যাসার্ধ, তার উপর যদি এবি লম্ব হয়, সুতরাং প্রমাণ করতে হবে ওপি লম্ব এবি। আমি আগেই বলেছিলাম এই বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচনের পার্থক্য। সাধারণ নির্বাচন মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রে কি সেটা প্রুভড। বিশেষ নির্বাচন মানে হচ্ছে আমি একটা উদাহরণ নিয়ে সেই উদাহরণের মধ্যে যদি আমি প্রমাণ করি তবে সেটা জেনারেল। তাই এটা হচ্ছে স্পেশাল স্টেটমেন্ট। স্পেশাল কেন? কারণ এখানে আমি একটা উদাহরণ নিয়েছি, সেই উদাহরণের জন্য এটা আমি প্রমাণ করছি। এটা যদি প্রমাণ হয় তাহলে জেনারেলেও এই স্টেটমেন্টটা ট্রু। ঠিক আছে? ওকে, নেক্সট অঙ্কন। আমরা সাধারণত খাতায় কিন্তু আমরা বাদিক থেকে ডান দিকে, এখানে আমরা ডান দিকে আগে লিখছি, বাদিকে আগে লিখছি ক্যামেরার সুবিধার জন্য, যাতে এই অংশটা ঢেকে না যায়। হ্যাঁ,
অঙ্কনে আমরা কি করব, আমরা অঙ্কনে এখানে এই ও কেন্দ্রীয় বৃত্ত থেকে আমরা এই স্পর্শকের উপর অন্য যে কোনো একটা বিন্দু নিয়ে নেব। এই বিন্দুকে এটা দিয়ে যুক্ত করে দেবো, এটা ধরলাম কিউ। এই ও কিউ সরলরেখা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, এপি এ বি এর মধ্যে যে কোনো একটি বিন্দু নিয়েছি এবং সেই ও কিউ সরলরেখা কি করেছি, যুক্ত করে দিয়েছি। সেটাই লিখব, যা করব তাই লিখব। এ বি স্পর্শকের ওপর অন্য যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো এবং ও কিউ যুক্ত করা হলো, যা ও কিউকে আর বিন্দুতে ছেদ করলো। দেখো এইটাতে প্রথমটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, পরের দুটো উপপাদ্য যখন প্রমাণ করব তখন কিন্তু আমি এভাবে বিশেষ নির্বাচন আর অঙ্কন করাবো না, মুখে বলে দেবো, বই থেকে দেখে নেবে, আমি শুধু দেখাচ্ছি কীভাবে করতে হচ্ছে। মানে আমি যা করছি তাই কিন্তু এখানে লিখছি। তার জন্য আমি বলি যে উপপাদ্য মুখস্থ করার কোনো দরকার নেই, তোমাদেরকে যে আমি সবসময় বলি এই কারণেই বলি। অঙ্কন এবার করব আমরা প্রমাণ। প্রমাণের জন্য দেখো কি করব। ফার্স্ট অফ অল দেখো, এই ও আর আর ওপি কি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা ও আর বা ওপি ইজ ইকুয়াল টু ও আর লিখতে পারি। কেন? আমরা তার কারণও বলেছি, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ তো আর আলাদা হবে না, একই হবে। নেক্সট, ওপি যদি ও আর এর সমান হয় তাহলে নিশ্চয়ই ওপি ও কিউ থেকে ছোট, সুতরাং ওপি লেস দেন ও কিউ। কেন? কারণ ও আর এর বাকি বাড়তি অংশটুকু আছে, যেহেতু ও কিউ ইজ ইকুয়াল টু ও আর প্লাস আর কিউ। আচ্ছা, তাহলে এই হিসাবে যদি এই কিউ বিন্দুটা তুমি যেখানে খুশি নাও, এইদিকে নাও বা এইদিকে নাও, তাতে কি হবে, এর দৈর্ঘ্যটা ধীরে ধীরে ছোট হতে থাকবে, কারণ এই অংশটা কি হবে, কমতে থাকছে। কিন্তু কমতে কমতে কত হবে সেটা, এখানেও কিন্তু থাকছে, এখানেও কিন্তু থাকছে। সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা, এখানে ওপি। কারণ যেহেতু এটি একটি মাত্র বৃত্তে স্পর্শ করেছে, এরপরে কি হয়ে গেছে, এই লাইনটা কার্ভ হয়ে গেছে, বেঁকে গেছে, তার ফলে এখানে প্রত্যেকটা অংশে কি হচ্ছে, তার থেকে বেশি দূরত্বে আছে। তাহলে আমরা এই জায়গা থেকে ওপি লেস দেন ও কিউ হিসাব করি। কিউ যে কোনো কিউ বিন্দুর জন্য, যে কোনো কিউ বিন্দুর জন্য, সেই কিউ বিন্দুটা যেখানে খুশি হোক, কিউ বিন্দুর জন্য ওপি ক্ষুদ্রতম হবে। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি, এই কিউ বিন্দু যখন পি এর উপরে এসে পড়বে তখনই এর কি দৈর্ঘ্য সবচেয়ে ক্ষুদ্রতম হবে। আর আমরা জানি ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানে কি, কোনো একটা সরলরেখা থেকে ক্ষুদ্রতম যে দূরত্ব, সেটাকে কি দূরত্ব বলা হয়, ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এটাকে যদি আমি ব্যবহার করি, ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, তার মানে নিশ্চয়ই ওপি এবি এর উপর লম্ব, সুতরাং ওপি লম্ব এবি প্রমাণিত। বুঝতে পেরেছ? এইভাবে আমরা উপপাদ্য 40টা প্রমাণ করতে পারি। এবার আমি তোমাদের বাকি দুটো উপপাদ্য দেখাবো। 42 নম্বর উপপাদ্যটা বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা বৃত্ত নিয়েছি। এই বৃত্তের কেন্দ্র, আচ্ছা, আমরা এই একটা বাইরের থেকে বিন্দু নিয়েছি, ক্লিয়ার? এই বাইরের বিন্দু থেকে আমি স্বাভাবিকভাবেই একটা বৃত্তের উপর দুটো
স্পর্শক অঙ্কন করতে পারি। তাহলে এখান থেকে আরেকটা স্পর্শক অঙ্কন করে নিই। ঠিক আছে, মোটামুটি কম্পাস ছাড়া হাতে করলে একটু সামান্য গন্ডগোল হবে। ঠিক আছে, আমি এখানে হাতে করে তোমাদেরকে বোঝাচ্ছি, তাই একটু সামান্য গন্ডগোল হচ্ছে। বেশ, বড় কথা, একটা স্পর্শক থেকে, একটা বিন্দু থেকে, বাইরের কোনো বিন্দু থেকে আমি বলতে চাইছি এই একটা বাইরের বিন্দু ধরলাম পি, এর থেকে এই ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যায়। বলেছে এই যে স্পর্শক দুটো, মানে এখানে স্পর্শকের রেখাংশ কোনটা, এই বহিস্থ বিন্দু, এটা বহিস্থ বিন্দু, আর এলো স্পর্শ বিন্দু। এখানে স্পর্শ বিন্দু ধরে নাও এটা এ বিন্দুতে ছেদ করেছে, এইদিকেও বি বিন্দুতে ছেদ করেছে। এই যে স্পর্শ বিন্দু, ওদের মধ্যে সরলরেখাটা কত, এপি আর বিপি। প্রমাণ করতে হবে যে এপি আর বিপি সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে সমান কোণ উৎপন্ন মানে কি, তাহলে এখান থেকে আমাকে এই এপি টানো, আর এদিক থেকে এই পি বিন্দু থেকে এই, তাহলে কেন্দ্রে কোণ কোনটা, এটা, অর্থাৎ এ ও পি। আবার এই রেখাংশ উৎপন্ন করেছে কত, বিওপি। এই দুটো সমান হবে, এটাই আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি আর কিন্তু আর বিশেষ নির্বাচন এগুলো কোনো কিছুই দেখাবো না, সরাসরি আমি দেখিয়ে দিলাম এই হলো ছবি আর এই হলো বিশেষ নির্বাচন। এখানে আমাকে বলতে হবে কি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু পি থেকে এপি এবং বিপি স্পর্শবিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা যায়। প্রমাণ করতে হবে এপি এবং বিপি সমান এবং এওপি সমান সমান বিওপি। হলো, এবার আমি সরাসরি বিশেষ নির্বাচনের পর একেবারে প্রমাণে চলে যাব। প্রমাণটা দেখো, দেখো এটা তো স্পর্শক, তাই না? এবার স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, তাহলে এটা হচ্ছে স্পর্শক এপি, এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে ও এ লম্ব এপি, আবার ও বি লম্ব বিপি একই রকমভাবে। তার মানে এইটা আর এটা এই দুটোই 90 ডিগ্রি। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি, সুতরাং ও এ পি ইজ ইকুয়াল টু কোণ বি ও বিপি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমরা লিখে ফেলেছি। আবার দেখো ও এ আর ও বি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওপি, এই দুটো ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ গঠন করেছে, এখানে একটা ত্রিভুজ গঠন করেছে, এই দুটোই ওপি কি সাধারণ বাহু। তাহলে সেই হিসাব থেকে লেখা যায় এই ত্রিভুজ দুটো, যে দুটো ত্রিভুজ গঠন করেছে, ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ বি ও পি, এরা কি সর্বসম। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, সুতরাং অনুরূপ বাহু বলতে এপি ইজ ইকুয়াল টু বিপি, এবং অনুরূপ কোণগুলো সমান হয়। এখানে কি দাঁড়াচ্ছে, সুতরাং এ ও পি ইজ ইকুয়াল টু কোণ বিওপি। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। তোমরা এটাকে বিশেষ নির্বাচন এবং সেই হিসাবে ভাগ করে নিয়ে লিখবে। এই হলো 41 নম্বর উপপাদ্য। আরেকটা আছে 42 নম্বর উপপাদ্য, বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র, এদের মানে বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। ভালো হলো না ছবিটা, তাও মোটামুটি আরেকটা ছবি এঁকে নেই, যদি ভালো হয়, যেরকমই আছে সেরকমই করবো। আর একটা দুটো বৃত্ত আঁকো, একটা বৃত্ত, এখানে একটা স্পর্শবিন্দুতে আর একটা বৃত্ত আঁকো। ঠিক আছে, দুটো বৃত্ত হয়ে গেল। এই বৃত্তের কেন্দ্র ও, এই বৃত্তের কেন্দ্র হলো এ, এই বৃত্তের কেন্দ্র হলো বি। এরা স্পর্শ করেছে এই পি বিন্দুতে, ধরে নাও পি বিন্দুতে স্পর্শ করেছে। এবারে পি বিন্দুতে একটা সরলরেখা আঁকো। আমাকে বলেছে, এটা আপাতত এতটুকুই রাখো, বলেছে এই এ যে এই যে কেন্দ্রদ্বয়, এই বিটা যে আছে, এই যে কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখাংশ, এই পি বিন্দুটা এর উপর কী হবে, থাকবে। তাহলে যদি দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু পি কেন্দ্র এ এবং বি এর
সরলরেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ এক কথায় বলতে পারি আমাকে প্রমাণ করতে হবে যে এ পি বি এই তিনটি বিন্দু সমরেখ। সমরেখ প্রমাণ করতে হলে আমি যদি এ পি বি একটা সরলরেখা হিসেবে ভাবি, তাহলে এই কোণ যদি এক সরলরেখায় না থাকে তবে কি এরা একটা কোণ উৎপন্ন করতো। এবার এক সরলরেখায় থাকলে সেই কোণটা কতখানি হবে? 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এইটা প্রমাণ করতে পারি কোণ এ পি বি এই যে কোণটা আছে সেটা যদি 180 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এটা এক সরলরেখা। যদি 180 ডিগ্রি না হয় তাহলে এক সরলরেখা নয়। আচ্ছা, আমি এখানে কি করছি, এবার এই এখানে এক্স ওয়াই একটা কমন স্পর্শক অঙ্কন করলাম। এই এক্স ওয়াই স্পর্শকটা কি? স্বাভাবিকভাবে এই বৃত্তেরও স্পর্শক আবার এই বৃত্তেরও স্পর্শক, যেহেতু এটা স্পর্শবিন্দু। তাহলে সেই হিসাবে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে আমরা লিখতে পারি না, এখান থেকে যদি আমি লিখি ও, এটাকে পি লিখেছি তো, তাহলে এ পি লম্ব এক্স ওয়াই হলো। আবার এই বৃত্তের ক্ষেত্রেও এটা স্পর্শক, তাহলে বিপি লম্ব এক্স ওয়াই। তাহলে এ পি লম্ব এক্স ওয়াই কথাটার মানে কি? কোণ এ পি এক্স ইজ ইকাল টু 90 ডিগ্রি। আবার এদিক থেকে এটাকে লেখা যায় কোণ বি পি এক্স, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল। তাহলে এবার কোণ এ পি বি মানে কত? কোণ এ পি বি মানে হচ্ছে কোণ এ পি এক্স প্লাস বিপি এক্স, 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? এ পি বিটা সরল কোণ। সরল কোণ কখন হয়? যদি এ পি বি একই সরলরেখার অবস্থিত হয়, অর্থাৎ এ পি বি সমরেখা হয়, তবেই কি এটা সরল কোণ হতে পারে। তাহলে প্রমাণ হয়ে গেল যে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। এইভাবে তোমরা বাকিটাও করে নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে খুব ভালো করে এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য মানে অধ্যায় 15 পার্টটা করো এবং অনুশীলনীও প্রয়োজনে করতে পারো। যদি কারো কোনো বিষয়ে অসুবিধা থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপে এই পার্টগুলো পাঠিয়ে দাও, কী কী সমস্যা আছে আমি সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে, চলো আবার দেখা হবে।